আজকের ভিডিওর যে টপিক রয়েছে আমার মনে হয় যে আমাকে ভণিতা করে বলে দিতে হবে না যে আজকে কী নিয়ে আলোচনা। থাম্বনেল এবং টাইটেল আমার বলে দিচ্ছে যে আজকের ভিডিওর টপিক এবং আলোচনার বিষয়বস্তু কাকে নিয়ে, কী নিয়ে, কোন ঘটনা নিয়ে এবং কার ভবিষ্যৎ নিয়ে। মিগুয়েল ফিগুয়েরা ইস্টবেঙ্গল ভার্সেস বেঙ্গালুরু এফসি ম্যাচে যখন লাল কার্ড দেখলো, যে বিতর্কিত লাল কার্ড দেখলো, বিতর্কিত এই ওয়ার্ডটা বারবার আমার ইউজ করা প্রয়োজন রয়েছে। সেই বিতর্কিত লাল কার্ড দেখার পর যে ইনসিডেন্ট সে ঘটিয়েছিল, সেই ইনসিডেন্টের জন্য তার 3 ম্যাচে সাসপেনশন হতে পারে, এই ধরনের কিছু রিপোর্ট আপাতত বেরিয়ে আসছে। ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট তাদের মতো করে স্টেপ নিতে চলেছে। পরবর্তী যে ইস্টবেঙ্গলের ম্যাচ রয়েছে ওড়িশা এফসির বিরুদ্ধে, সেখানে কি হবে, মিগুয়েলকে কি পাওয়া যাবে, তার কি সাসপেনশন 3 ম্যাচ থেকে কমে 1 ম্যাচে হবে, না পুরোপুরি রেড কার্ডটা রিভোকড হয়ে যাবে, কি হবে এখনো অবধি কিছু বোঝা যাচ্ছে না। হাতে সময় রয়েছে, পরবর্তী ম্যাচের আগে হাতে সময় রয়েছে, ওয়েল এনাফ টাইম রয়েছে। যদি এএফএফ মনে করে যে একটা ফাইট হতে পারে, একটা কমিটি বসিয়ে 2-1 দিনের মধ্যে সিদ্ধান্ত হতে পারে এবং দুপক্ষের একটা ফাইট হতে পারে, লিগাল ফাইট, ফাইট মানে এখানে লিগাল ফাইট, তারপর একটা ফাইসলা হতে পারে। যেহেতু ট্রাঙ্কেটেড সিজন, ছোট্ট লিগ, এবং কখনোই একটা ইম্পর্টেন্ট প্লেয়ারকে সেই ক্লাবটা মিস করুক যারা চ্যাম্পিয়ন হতে চাইছে, এটা যদি এএফএফ না চায়, যদি এখানে কোথাও ব্যালেন্স রাখতে চায়, কোয়ালিটি মেথড অ্যাপ্লাই করতে চায় ফুটবলের স্বার্থে, আমার মনে হয় যে এএফএফ তারা সিদ্ধান্ত নিতে পারে। নেবে কি না সময় বলবে। এবার বিষয়টা হচ্ছে যে মিগুয়েল ফিগুয়েরা যে ম্যাচে লাল কার্ড দেখলো, বিতর্কিত লাল কার্ড দেখলো, ঠিক তারপর যে ঘটনা ঘটালো, সেই ঘটনা ঘটানোর জন্য 3 ম্যাচের যে সাসপেনশনের খবর আসছে, সেটা যদি হয় তাহলে অবশ্যই ইস্টবেঙ্গলের ক্ষতি হবে। কিন্তু ইস্টবেঙ্গলে যদি ক্ষতি হয়, বা ইস্টবেঙ্গলে যারা ক্ষতি করতে চাইছে, তাতে লাভ কার, আজকের এই ভিডিওতে আলোচনা করার অবশ্যই রয়েছে। দেখো, একদিকে যখন ওই মোমেন্টে রেড কার্ড হলো, বিতর্কিত রেড কার্ড হলো, তখন আমাদের সবার মনের মধ্যে একটা ইনিশিয়াল এক্সপ্রেশন এসেছিল। আমরা সবাই এই জায়গাতে দাঁড়িয়ে একমত হয়েছিলাম যে দিস ক্যান নট বি আ রেড কার্ড, এটা রেড কার্ডের অফেন্স নয়। সেখানে কি ঘটনা ঘটেছিল না ঘটেছিল, কতটা সিরিয়াস ইনসিডেন্ট ছিল যার জন্য রেফারি রেড কার্ড দেখালেন, সেটা হয়তো সবটা আমাদের টিভির পর্দার মাধ্যমে ফুটে ওঠেনি। কিন্তু যে কারণের জন্য রেড কার্ড দেখানো হয়েছিল, সেটা যখন বিভিন্ন ফুটেজের আকারে আমাদের সামনে এলো, বা বিভিন্ন কথাবার্তার মাধ্যমে এলো, যে তাকে স্ল্যাং বলা হয়েছিল, সেই কারণে সে রেগে গিয়ে প্রতিবাদ জানিয়েছিল, তার ফলে রেফারি একদম ফার্স্ট ইমপ্রেশন ছিল রেড কার্ড। রেড কার্ড ছাড়া আর কিছু হবে না, এবং সেটা 4th অফিসিয়ালেরও সেখানে একটা ইনভলভমেন্ট ছিল, তারও কোথাও একটা ইনপুট ছিল। সেই রেড কার্ডকে বারবার বলেছি বিতর্কিত রেড কার্ড, এবং সেই রেড কার্ড হয় না। ওই জায়গাতে ইয়েলো কার্ড দেখাও। হ্যাঁ, ইয়েলো কার্ডের অফেন্স তো অবভিয়াসলি ছিল, বলটাকে লাথি মারা, প্লেয়ারের সাথে ঝগড়াতে যাওয়া, অবভিয়াসলি একটা ইয়েলো কার্ড অফেন্স ছিল। বাট রেড কার্ড, ম্যাচ এমন একটা সিচুয়েশনে রয়েছে, ইস্টবেঙ্গল সদ্য কামব্যাক করেছে, ইস্টবেঙ্গল কোথাও 3 পয়েন্টের টার্গেটে রয়েছে, টিমের অন্যতম বা সব থেকে গুরুত্বপূর্ণ প্লেয়ারকে তুমি ভাইটাল মোমেন্টসে রেড কার্ড দেখাচ্ছ, দ্যাট মিনস তুমি তো কোথাও একটা বায়াসড ব্যাপারকে মাথায় নিয়ে তুমি খেলাতে নামছো, আমাকে এখানে বলতেই হবে। এবং যে রেফারি তিনি ছিলেন, তিনিও সাউথ ইন্ডিয়া থেকে, যে প্রতিপক্ষ ইস্টবেঙ্গলে ছিল সেই ক্লাবটাও সাউথ ইন্ডিয়ার, তাহলে সেখানে কি কোথাও তার একটা বায়াসনেস কাজ করেছিল? এটা সাধারণভাবে আমাদের মতো খুব একজন কমন বাঙালি দর্শকের মাথার মধ্যে হিট করবে। কারণ যে ইনসিডেন্ট হয়েছিল, আবারও বলছি, যে ইনসিডেন্ট হয়েছিল সেটা রেড কার্ডের ইনসিডেন্ট ছিল না। কিন্তু আমি আমার সেদিনকে রিভিউতে বলেছিলাম, তারপরেও আমার সাথে যতজনের কথা হয়েছে আমি সেখানে বারবার মেনশন করেছি, যে তারপর মিগুয়েল যে ইনসিডেন্টটা ঘটিয়েছিল, অর্থাৎ বল একটা ছিল সেটাতে লাথি মারা, পরে ফুটেজে দেখা গেছে যে কেউ একটা বল তাকে সাপ্লাই দিচ্ছে, ওখানে মারো, এরকম একটা গিফট করে দেওয়ার মতো। আমি যাচ্ছি না সেই প্রসঙ্গে, আমাকে দিক না, আমি মারবো কেন? বলটা সে মেরেছিল, সেটা সরাসরি গেছিল বেঙ্গালুরু এফসির বেঞ্চের দিকে, সেটা একটা বাজে কাজ ছিল। কিন্তু যদি আমি এখানে বিচার করতে বসি, যদি আমি এখানে সেই পরিস্থিতিকে বিচার করি, তাহলে আমি যদি মনে করি যে মিগুয়েল যেটা করেছিল সেটা একটা রং ডুইং, সেটা একটা ক্রাইমের পর্যায়ে পড়ে, এটা করা যায় না। কিন্তু যদি আমি ওটাকে ক্রাইম বলে দিই, যদি আমি ওটাকে রং ডুইং বলে দিই, তাহলে সেই রং ডুইংটাকে, সেই ক্রাইমটাকে লিড করলো কিন্তু আরেকটা ক্রাইম, আরেকটা অফেন্স, আরেকটা অবিচার, সেটা কিন্তু লিড করলো ওকে ওখানে ফ্রাস্ট্রেট করে দিতে, ওকে ওর কন্ট্রোলটাকে লুজ করে দিতে। তাহলে প্রথমে যদি আমার ওই রেড কার্ডটাই বাতিল হয়ে যায়, তাহলে পরের মুভমেন্টটা তো হয়ই না।
যদি ওখানে ইয়েলো কার্ড দেখানো হতো এবং তারপরে যদি সে একটা বাজে কোনো ঘটনা ঘটাতো, তখন আমরা কেউই এই কথা বলতাম না, আমি আজকের এই ভিডিওটাই বানাতাম না, কোনো কথাই হতো না, কেউই ওর পাশে দাঁড়াতো না, ক্লাবও পাশে দাঁড়াতো না, যে তোমাকে তো রেড কার্ডই দেওয়া হয়েছিল ভাই, হতেই পারে রেড কার্ড, তুমি ফাউল করেছো, তুমি অফ দ্য বল কিক করেছো, তারপরে তুমি কেন আননেসেসারি বলটা মারতে গেলে, ক্লাবও পাশে দাঁড়াতো না, ক্লাবেরও এইটুকু সুবুদ্ধি রয়েছে। কিন্তু এখানে সবাই দেখতে পাচ্ছে যে রেড কার্ডটাই ছিল পুরোপুরি অবৈধ, রেড কার্ডটা বিতর্কিত বললে বোধহয় এবার ভুল হয়ে যাবে, রেড কার্ড ওখানে হয় না। রেফারি সাহসী হন, ঠিক আছে, আমরা চাই আমাদের এখানে রেফারিরা সাহসী হন, রেফারিরা ভালো করে ফুটবল খেলান, যেটা হয় না ন্যাচারালি, কোনো ম্যাচেই হয় না, কোনো ম্যাচেই আমরা প্রপার খুব ভালো রেফারিং দেখি না, প্রতি ম্যাচেই কিছু না বিতর্ক লেগেই থাকে এবং সেই টিমগুলোর সাথেই লেগে থাকে যারা একটু চ্যাম্পিয়নশিপের কাছাকাছি রয়েছে, হয় কাউকে পাইয়ে দাও বা কাউকে একটু টেনে ধরা। এবার বিষয়টা হচ্ছে যে এরপর কি হবে, কার লাভ কার ক্ষতি। দেখো ইস্টবেঙ্গলের তো অবভিয়াসলি ক্ষতি, আর 5টা ম্যাচ বাকি রয়েছে ইস্টবেঙ্গলের, সেখানে যদি 3টে ম্যাচ না পাওয়া যায় এবং 5টা ম্যাচের মধ্যে একটা ম্যাচ আবার খেলতে হবে শুধু গোয়াতে, বোধহয় আরও একটা ম্যাচ, না আর একটা ম্যাচ গোয়াতে নেই, আরও বাকি অ্যাওয়ে ম্যাচ রয়েছে কিন্তু এত দূর গোয়াতে নেই, গোয়াতে একটা ম্যাচ খেলতে হবে, আমাদের এখানে ইলেকশনসের জন্য কোথাও এই শিডিউলটাকে চেঞ্জ করতে হয়েছে, এই ভেন্যুটা চেঞ্জ হয়েছে। 5টা ম্যাচের মধ্যে যদি 3টে ম্যাচে সত্যিই মিগুয়েল ফিগোরাকে না পাওয়া যায়, সেটা কিন্তু ইস্টবেঙ্গলের জন্য একটা চাপের জায়গা। কারণ আমরা এই 8টা ম্যাচে একটা জিনিস পরিষ্কার বুঝতে পেরেছি, যদি আগের ম্যাচে রেড কার্ড বা ওই এটাকে বাদ দিতে লাগে 7টা ম্যাচ, ইস্টবেঙ্গল যেখানে যেখানে ভালো কিছু করেছে, ইস্টবেঙ্গল যেখানে পজিটিভ কিছু ব্যাপার তুলে এনেছে, সেখানে কিন্তু মিগুয়েলের যে পার্টিসিপেশন, মিগুয়েলের যে ভালো খেলা, সেটা কিন্তু জড়িয়ে রয়েছে। যে ম্যাচগুলোতে মিগুয়েল আন্ডার পারফর্মিং থেকেছে, যে ম্যাচগুলোতে মিগুয়েলের ছাপ দেখতে পাওয়া যায়নি, সেখানে কিন্তু ইস্টবেঙ্গলকেও ভালো খেলার মধ্যে খুঁজে পাওয়া যায়নি। তো আগামী 5টা ম্যাচের মধ্যে যদি 3টে ম্যাচ মিগুয়েলকে না পাওয়া যায়, তাহলে ইস্টবেঙ্গলের তো অবভিয়াসলি ক্ষতি। আর ইস্টবেঙ্গলের ক্ষতি হওয়া মানে যে টিমগুলো চ্যাম্পিয়নশিপের কাছাকাছি রয়েছে অবভিয়াসলি তাদের লাভ। ইস্টবেঙ্গল সেই ক্ষেত্রে যদি ভালো পারফরমেন্স করতে না পারে, ভালো রেজাল্ট নিয়ে আসতে না পারে, তাহলে অবশ্যই ইস্টবেঙ্গল পিছিয়ে যাবে, বাকিরা এগিয়ে যাবে। আমাদের এখানে রেফারিং নিয়ে যে ভুল রয়েছে, রেফারিং নিয়ে যে ব্লান্ডার রয়েছে এবং কিছু কিছু ক্ষেত্রে রেফারিং নিয়ে যে বায়াসনেস রয়েছে, সেটা নিয়ে অনেক বেশি কথা বলা দরকার। সেখানে যদি পার্টিকুলার কেউ টার্গেটেড হয়ে যায়, আমার মনে হয় যে আমার যে কোথাও প্রোটেস্টের মোটিভটা রয়েছে, সেই মোটিভটা কিন্তু চেঞ্জ হয়ে যায়। মানে আমি যদি এটা বিশ্বাস করি যে শুধুমাত্র কোনো একটা বা কোনো দুটো টিম তাদেরকেই চ্যাম্পিয়ন করাটা বা তাদেরকেই সাকসেস দেওয়াটা কারোর একটা লক্ষ্য, সেই কারণে রেফারিং খারাপ হচ্ছে, আমার মনে হয় না যে সেটা ঠিক হবে বলে। কারণ এরকম অনেক ইনসিডেন্ট হয়েছে, সেখানে হয়তো ইস্টবেঙ্গলের পক্ষে রেজাল্ট গেছে, এরকম অনেক ইনসিডেন্ট আছে মুম্বাইয়ের বিপক্ষে, মোহনবাগানের বিপক্ষে হয়তো রেজাল্ট গেছে, হয়তো রেফারিং এমন ডিসিশন হয়েছে তাদের এগেনস্টে গেছে, হয়তো সেটা কম কিন্তু গেছে, হয়তো সেখানে ফারাকটা অনেক হয়ে গেছে, আমরা হয়তো সবসময় সেটা নিয়ে আলোচনা করিনি, হয়তো রেফারিং যে ডিসিশন বা রেফারিং ডিসিশনের যে অক্ষমতা, সেটা হয়তো ইস্টবেঙ্গলের এগেনস্টে অনেক বেশি বার গেছে, কিন্তু তার মানে এই নয় যে কোথাও রেফারিংয়ের যে ভুল ভ্রান্তিগুলো রয়েছে সেখান থেকে সরে এসে আমাদের প্রোটেস্টটা, আমাদের কোথাও প্রোটেস্টের মোটিভটা অন্যদিকে চলে যাবে। এই জায়গাতে দাঁড়িয়ে রেফারিংয়ের মান উন্নত করতে হবে, টেকনোলজি নিয়ে আসতে হবে এবং রেফারিদের যথাসম্ভব ম্যাক্সিমাম ট্রেনিংয়ের ব্যবস্থা করতে হবে, যেখানে সাহসী ডিসিশন সত্যিই নেওয়ার দরকার সেখানে নিতে হবে। আদারওয়াইজ আমি বারবার একটা কথা বলি, একজন দর্শক হিসাবে বা কোনো একটা ক্লাবের ফ্যান হিসাবে আমি কিন্তু একটা সময়ের পর ম্যাক্সিমাম কি করব, আমি খেলা দেখাটা বন্ধ করব। এর থেকে বেশি সত্যি আমাদের কিছু করার নেই, কারণ আমরা কেউ প্রতিবাদ করলে কিছু লাভও হবে না, আমাদের মধ্যে সেই ক্ষমতাও নেই যে আমরা কাউকে বসাতে পারবো, কাউকে ওঠাতে পারবো, কাউকে চেঞ্জ করতে পারবো, কাউকে শাস্তি দিতে পারবো, আমাদের সেই ক্ষমতাটা নেই। কিন্তু ধীরে ধীরে যদি একটা সেকশন অফ ফ্যান্স তারা যদি খেলা দেখা বন্ধ করে দেয়, তাতে কি ইন্ডিয়ান ফুটবলের লাভ হবে? এখানে এআইএফএফ এর এবার একটু হাতটা শক্ত করা দরকার হয়েছে। বিশেষ করে আমরা কিন্তু লিগের একদম লাস্ট ফেজে ঢুকে গেছি, এবার টিমগুলোর 4-5টা করে ম্যাচ বাকি রয়েছে, সেখানে যদি খুব বেশি ভুলভ্রান্তি হয়ে যায়, এরকম যেন না হয় যে রেফারির ভুল ডিসিশনের জন্য এই টিমটা তারা চ্যাম্পিয়ন হতে পারলো না বা তারা চ্যাম্পিয়নশিপের কাছাকাছি যেতে পারলো না, সেটা কিন্তু আরও বেশি খারাপ জায়গা হয়ে যাবে, যেটা অলরেডি আমি বলবো ইস্টবেঙ্গল বেঙ্গালুরু ম্যাচে কিন্তু ইস্টবেঙ্গলের ক্ষেত্রে হয়েছে, হলো এবং হয়তো ভবিষ্যতে আরও বেশি করে হলেও হতে পারে। এর প্রতিবাদ দরকার রয়েছে। তবে অবশ্যই আমি বলবো যে শালীনতা বজায় রেখে
এবং অবশ্যই নিজের প্রোটেস্টের ভাষাটাকে বজায় রেখে। কারণ আমি অনেক সিনিয়রকে, অনেক কি বলবো, এস্টাবলিশড পার্সনদেরকে বলতে শুনছি মিগুয়েল যা করেছে ঠিক করেছে। না, মিগুয়েল যেটা করেছে দ্বিতীয় যে ঘটনা সেটা ঠিক করেনি, সেটা ভুল করেছে, কিন্তু তাকে ভুলটা করতে বাধ্য করা হয়েছে। আমার প্রতিবাদটা এখানে থাকবে যে তাকে কিন্তু ভুলটা করতে, তাকে দোষটা করতে বাধ্য করা হয়েছে, সেই কারণে সে করেছে। যদি রেড কার্ডটাই বাতিল হয়ে যায় তাহলে তার পরের যে অ্যাক্টিভিটি রয়েছে সেটাকেও মাফ করে দেওয়া যায় এবং সেটাই উচিত হবে। অন্ততপক্ষে যদি এখানে ইন্ডিয়ান ফুটবলের রেফারিংয়ের মান বাঁচাতে হয় বা ফেসকে বাঁচাতে হয়। এটা আমার বক্তব্য, আমি আমারটা রেখে গেলাম। বাকি তোমাদের যা কিছু বক্তব্য রয়েছে অবশ্যই জানাতে থাকো। ইন্ডিয়ান ফুটবল ফ্যান হিসেবে, ইস্টবেঙ্গল ফ্যান হিসেবে যা কিছু বলার রয়েছে অবশ্যই কমেন্ট বক্সে বলো। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, শেয়ার করো। দেখা হবে অবশ্যই পরের ভিডিওতে। টিল দেন, যদি চ্যানেলটা নতুন হও অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন আইকনটা ক্লিক করে যেও। থ্যাংক ইউ অ্যান্ড গুড বাই।